জানুয়ারিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, যমুনাকে জানালেন উপদেষ্টা নাহিদ। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট প্রায় চূড়ান্ত। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও 85 বাংলাদেশি দেশে ফিরলেন। সরকারের পাশাপাশি প্রত্যাবর্তনে সহায়তা করছে IOM। সিরিয়ায় 2 সপ্তাহের সংঘাতে বাস্তুচ্যুত 11 লাখ মানুষ। রাশিয়া ইউক্রেনের তুলনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা সহজ, টাইম ম্যাগাজিনকে জানালেন ট্রাম্প। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। কতদূর এগোলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার, কবেই বা হতে পারে ভোট? এ নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহকর্মী লামিয়া তিথিকে জানিয়েছেন, কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে হবে নির্বাচন, এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে, তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই। নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। কবে ভোট হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল 2 নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও। এবার নিজেই ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন। কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে, একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে, তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। তাই আমরা যাতে পরিবর্তনটা আসে, এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি, এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। তো কবে নাগাদ সেই নির্বাচন? যমুনা টেলিভিশনকে জানালেন, খুব দেরি নয়। বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে। একটা বড় প্রজন্ম ভোট দিতে পারে না, আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি, ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহ করি। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন, যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে, তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ। একই সাথে চলবে সংস্কার। রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা। এই ধৈর্য আমাদেরকে অব্যাহত রাখতে হবে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন সার্জিস আলম। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। এবং এমনকি ওই পরিবারের শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন ছিল তাদের নামেও বাংলাদেশে অসংখ্য ইনস্টিটিউট হয়েছে। কিন্তু আপনি দেখবেন এই উত্তরের জনপদে 3টা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় নেই। পুরো উত্তরের জনপদে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই, যেটার কারণে আপনার ঢাকা আসতে হবে না। পুরো উত্তরের জনপদে এখন পর্যন্ত এরকম একটা ইকোনমিক জোন করা হয়নি, যে জোনগুলো আসলে ওই নির্দিষ্ট একটা জেলাকে কেন্দ্র করে হয়েছে। তো আমরা তো শোষিত হয়েছি। এখানে যেমন কিছু সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা ভাবনার খুনিদের দায় ছিল, আমরা আবার নিজেদের কিছু দায়কে এড়াতে পারি না। আমরা যেন আমাদের জায়গা থেকে নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হয়ে উঠি। কোনো একটি নির্দিষ্ট জেলায় কোনো একজন হোক আমলা
হোক রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো একটি উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসছে, আমরা ভাবছি ও যদি নিয়ে আসে তাহলে তো সকল ক্রেডিট ওর হয়ে যাবে, হয় আমি আনবো না হয় কেউ আনতে পারবে না। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরলেন আরও 85 বাংলাদেশি। সকালে সরকারি খরচে তাদের ইথিওপিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরত আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় তারা দেশে ফিরেছেন। IOM এর পক্ষ থেকে তাদের 5,000 টাকা পকেট মানি, কিছু খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ পর্যন্ত 16 ফ্লাইটে মোট 1048 জনকে বাংলাদেশে ফিরিয়ে আনা হলো। তাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন, সার্বিক খোঁজ খবর নেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত একজন বাংলাদেশি লেবাননের বোমা হামলায় মারা গেছেন। অগ্রহায়ণের শেষ ভাগে সারা দেশে জেঁকে বসেছে শীত। পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.4 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। তীব্র শীতে জবু থবু জনজীবন, সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূলার শ্রমজীবী মানুষ। বেলা গড়ালেও অনেক জায়গায় দেখা মিলছে না সূর্যের। উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের দাপট আরও বাড়বে এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ভোর রাত 2:30 থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 5 ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালক শ্রমিকদের। খুব শীত পড়ছে, শীতে হাত বের করতেই পারছেনি, তারপরে কোনো জায়গায় কাজকর্ম করতে পারছেনি, চলতে পারছেনি। মাঘ মাসে যে শীতটা, সেই শীতটা এখনই অনুভব করছে। হাটে গেলে শীতের জ্বালায় দাঁড়ানো যাচ্ছে না, হাত পায়ে কোনো কাজ করছে না, শীতের জ্বালায় সব অবশ হয়ে থাকছে। পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত, কারাবন্দীদের মুক্তি, মামলার সব রায় বাতিল সহ 8 দাবি জানিয়েছে কারা নির্যাতিত বিডিআর পরিবার। সকালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে ছিল সংবাদ সম্মেলন। নির্যাতিত পরিবারের অভিযোগ, ফ্যাসিস্ট সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র ছিল বিডিআর বিদ্রোহ। বলেন, কারাবন্দীদের সাজা শেষ হলেও বিনা বিচারে তাদের নির্যাতন করা হচ্ছে। প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানান বক্তারা। বলেন, ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও শাস্তি পাচ্ছেন। হত্যা মামলায় 276 জন জামিন পেলেও বিস্ফোরক আইনের মামলায় তারা আটক, জানান পরিবারের সদস্যরা। রায় দেওয়া হয়েছে, এই রায়গুলোকে তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড, বিদ্রোহ বলতে পিলখানা কিছু ঘটে নাই। এই সরকারের কাছে আমাদের একটি বলা যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টা কোন জায়গায় বাধা আছে, বাধাটা বলুন, আমরা ওই বাধার বিরুদ্ধে লড়াই করব। 16 বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ যে বিডিআর সদস্যরা আছে, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, এবং যেই সমস্ত আঙ্কেলরা খালাস পেয়েও আটকা আছেন, তাদের সবাইকে অতি সত্বর মুক্ত করে দিতে হবে। চাঁদপুরে নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার হচ্ছে প্রকাশ্যেই। পদ্মা মেঘনায় অবাধে মাছ ধরছে অসাধু কিছু জেলে। এর নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য খাতে। প্রশাসনের দাবি, কারেন্ট জালের ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ কারেন্ট জাল চাঁদপুরে প্রকাশ্যেই হচ্ছে ব্যবহার। পদ্মা মেঘনায় নির্বিচারে চলছে মাছ শিকার। শুধু ব্যবহার নয়, কারেন্ট জাল বিক্রিও নিষেধ। তবুও তার অবাধ ব্যবহার ক্ষতি জেনেও মাছ ধরছে এক শ্রেণীর অসাধু জেলে। কোথায় পাচ্ছেন এই জাল, এ নিয়ে কথা বলতে রাজি নয় কেউ। যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি দিয়ে বয়ে রয়েছে তাদের তো কোনো ক্ষতি আছে না, কিন্তু সাধারণ জনগণের আছে না ক্ষতি। বর্তমান তো মনে করেন অল বাংলাদেশে মনে করেন এই কারেন্ট সাগর হইতে সব জায়গায় চাহিদা। সরকার নিষিদ্ধ করতে আছে, নিষিদ্ধ হইলে একবারে অল মেল ফ্যাক্টরি যা আছে এভরিথিং সব বন্ধ করে দেবে। নিষিদ্ধ এই জালের সন্ধানে চাঁদপুরের বিভিন্ন দোকানে অনুসন্ধান চালায় যমুনা টিভি, তবে পাওয়া গেল না কোথাও। ব্যবসায়ীদের দাবি, উৎপাদন কিংবা বিক্রি কোনোটির সাথেই জড়িত নন তারা। আমাদের সমিতির নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ কোনো কারেন্ট জাল বিক্রি করবে না। আমরা ওর পর থেকে আমরা কারেন্ট জাল বিক্রি টোটালি বন্ধ করে দিছি। বন্ধ করে আমরা সুতার জাল বিক্রি করি, কিন্তু নদীতে পাওয়া যায় কারেন্ট জাল, এগুলো আমরা বলতে পারি না এরা কোত্থেকে আনবে। মৎস্য কর্মকর্তারা বলছেন, কারেন্ট জালের অবাধ ব্যবহারে মারা পড়ছে পোনা, নিধনের শিকার নানা ধরনের মাছ। এর নেতিবাচক প্রভাব পড়ছে মৎস্য খাতে। এই জালটা যখন
নদীতে পাতে কিংবা যে কোনো জলাশয়ে যখন পাতে, কিন্তু এটা কিন্তু কালারলেস হয়ে যায়। মাছের যে ভীষণ মানে দৃষ্টিসীমা নাম এবং তার সেন্সর, এই জালটা কিন্তু সে দেখতে পায় না, সে পানি মনে করে। ওই যখন ওই পাস করতে যায় তখন এই জালের ভিতরে আটকে যায়। নৌ পুলিশ বলছে এ বিষয়ে জেলেদের সতর্কের পাশাপাশি সচেতন করা হচ্ছে, অব্যাহত আছে অভিযানও। যে নিষিদ্ধ জালগুলো আছে সে জালগুলো দিয়ে কোনোভাবে মাছ শিকার করবেন না, তাতে মাছের বংশবৃদ্ধি ক্ষতি হয় এবং একটা সময় আমরা ইলিশের বাড়ি বলে পরিচিত চাঁদপুর, এই চাঁদপুরে হয়তো আমরা ইলিশের দেখা পাবো না। 2005 সালে মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহার অবৈধ ঘোষণা করে সরকার। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। শ্রদ্ধা ভালোবাসায় 21 পদক পাওয়া কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে চিরবিদায় জানানো হলো। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নেওয়া হলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, স্বজনরা। এ সময় রবীন্দ্রসঙ্গীতে পাপিয়া সারোয়ারের যে অবদান তা জাতি আজীবন মনে রাখবে জানান আগতরা। সকাল 10টার দিকে শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ শ্রদ্ধা জ্ঞাপনের জন্য নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানান বাংলাদেশ রবীন্দ্র শিল্পী সংস্থা, পাপিয়া সারোয়ারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান গীতিসুধা, সনদ, সত্যেন সেন শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনরা। এ সময় তারা সঙ্গীতাঙ্গনে তার অবদানের কথা তুলে ধরেন। বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাজা শেষে বরেণ্য এই শিল্পীকে দাফন করা হবে বনানী কবরস্থানে। যেভাবে আমরা একটা আদর্শ মানুষ হিসেবে ভাবি, পাপিয়া দিকে আমরা সেটাই দেখে এসেছি। রবীন্দ্রনাথকে নিয়েও যে পড়া যায়, উচ্চ ডিগ্রি অর্জন করা যায়, সেই সুদূর প্রসারী চিন্তাটি তিনি প্রথম করেছিলেন। যারা বেঁচে থাকবার, যাদের যোগ্যতা সেরকম আছে কালের যাত্রায়, তারা আমি চাই আর না চাই তারা তাদের যুগের উত্তীর্ণ হয়ে তারা চিরকালীন হয়ে আমাদের সাথে থাকবেন। 2 সপ্তাহের সংঘাতে সিরিয়ায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় 11 লাখ মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 27 নভেম্বর বিদ্রোহীদের অভিযান শুরুর পর শুধু আলেপ্পোরই প্রায় 6.5 লাখ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়েছেন। ইদলিব থেকে 3,34,000 আর হামা থেকে বাস্তুচ্যুত হয়েছে 1,36,000 সিরীয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHA জানিয়েছে এসব তথ্য। অন্যদিকে আশেপাশের এলাকা থেকে আরও 3,38,000 গৃহহীন মানুষ আশ্রয় নিয়েছে ইদলিবে। অন্যদিকে রাজধানী দামেস্ক আর হামায় ঠাঁই নিয়েছে 3 লাখের কাছাকাছি সিরীয় নাগরিক। আসাদ সরকারের পতনের পর এখনও দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় প্রায় 250 আশ্রয় শিবিরে আশ্রিত হয়েছে আরও 4 লাখ মানুষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তুলনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা সহজ, টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন তিনি কোনো রক্তপাত চান না, সব যুদ্ধ বন্ধ করাই মার্কিন প্রশাসনের উদ্দেশ্য। বিষয়টি বেনিয়ামিন নেতানিয়াহুরও অজানা নয়, জানান পুনরায় নির্বাচিত প্রেসিডেন্ট। ইসরায়েল ও ফিলিস্তিন দুটি রাষ্ট্র আলাদা হবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে বলেন, শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে নেতানিয়াহুকে বিশ্বাস করেন কিনা এমন প্রশ্ন উঠলে রিপাবলিকান এই নেতা সাফ উত্তর দেন, কাউকেই তিনি বিশ্বাস করেন না। I think I like it better this time. Prices are going to start coming down because people can't afford their এই মুহূর্তে কারো পক্ষপাতিত্ব করার বদলে যুদ্ধ বন্ধ করা জরুরি। রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল বা ফিলিস্তিন, কোথাও রক্তপাত কাম্য নয়। অবশ্য মস্কো কিয়েভের তুলনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করা তুলনামূলক সহজ। মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুতই শেষ হবে। এখনকার মতো শেষ করছি যমুনা নিউজ। সঙ্গে যারা ছিলেন সকলকে ধন্যবাদ।